ভবানীপুরের গলার কাটা, এবার বলির পাঠা, ভবানীপুরের গলার কাটা। এবার বলির পাঠা। রাজনীতিকে বলির জায়গায় নিয়ে গেছেন যারা যারা মনে করেন রাজনীতি মানে হিংসা, তারা খুব স্বাভাবিকভাবে চাইবেন পাঁঠা বলি নয় ছাগল বলি, কিছু একটা বলি দেবেন, মানে রক্ত চাই তাদের। এই রক্ত পিপাসুদের বিরুদ্ধেই গোটা রাজ্যের মানুষ তারা গর্জে উঠতে চাইছেন। তার কারণ আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? এই মন্তব্য কার? যে গরু দুধ দেয় সেই গরু লাথি খেতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে দুধ দেওয়া গরুটা কে বা কারা, কাকে মিন করতে চেয়েছিলেন সেটা ভাবলেই বুঝতে পারবেন যে আপনি গরু না ছাগল। যারা স্যান্ডো গেঞ্জি গায়ে টাকা নিচ্ছেন হাত পেতে এত বছরের শাসনকালে 2011 সাল থেকে 2026 সাল মুসলিমদের শিক্ষা খাতে কত টাকা ব্যয় করেছেন? কতজন মুসলিম ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন? কতজনকে চাকরি দিয়েছেন? আচ্ছা, মুসলিমদের ওবিসি নিয়ে আপনি কি ঘটিয়েছেন? যে ওবিসি সার্টিফিকেটের বলে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছিল, তারা সরকারি বিভিন্ন পদে চাকরি পাচ্ছিল, আজকে তারা কর্মহীন। আপনি এমন দক্ষতার সঙ্গে ডিপার্টমেন্ট চালালেন, ওবিসি সার্টিফিকেটটাই বাতিল হয়ে গেল। তাহলে আপনার বেঁচে থাকা অবস্থায় যে এসআইআর হচ্ছিল না সেই এসআইআর এনুমারেশন ফর্ম সবার আগে ফাইল করলেন। তারপরে যখন এসআইআর হলো, এত লোকের নাম বাদ চলে যাচ্ছে এরকম একটা আওয়াজ, উনি বললেন আমি সুপ্রিম কোর্টে যাব। উনি গেলেন সুপ্রিম কোর্ট, গলায় কালো একটা চাদর জড়ালেন, দিয়ে বলে এলেন, বাইরে বেরিয়ে এসে বললেন জয়লাভ করে গেছে। ওনার জয়লাভের পরেই 27 লক্ষ নামের লোকের নাম বাতিল, মুর্শিদাবাদের 4.5 লক্ষ লোকের নাম বাতিল। তাহলে ওনার জয়লাভ মানে হচ্ছে মুর্শিদাবাদের 4.5 লক্ষ লোকের নাম বাতিল। আপনি আর আমি পাশাপাশি বসবো, আপনার সাথে আমার হাজার সমালোচনা আছে। বলুন যে শেষ ভোটার পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নাম উঠবে বৈধ ভোটার, ততক্ষণ পর্যন্ত এই ভোট হবে না। আমি আমার নমিনেশন উইথড্র করলাম, আমি এই ভোটে লড়বো না যতক্ষণ পর্যন্ত না। আর আপনি লিড করুন, চলুন দেখি। যারা রক্ত গঙ্গা বইয়েছিলেন এই পঞ্চায়েত ভোটে, আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবে, পঞ্চায়েত ভোটে আমাকে একদিনে একটা মামলা 3 বার মেনশন করতে হয়েছিল। এবং সাধারণভাবে আমাদের হাইকোর্টে কি হয়, মামলা সকালবেলায় মেনশন হয়, কিন্তু সকালবেলায় মেনশন করে 12টার সময় মামলা করার পরে আবার তার কিছুক্ষণের মধ্যে মেনশন করতে অন্য মামলা চলাকালীন। তার কারণ কি? হাইকোর্টের নির্দেশে 81 জন প্রার্থী তারা নমিনেশন জমা করতে যাচ্ছেন, তৃণমূলের সমস্ত গুন্ডারা ঘিরে বোম মারছে হাইকোর্টের নির্দেশের পরেও। ফলে এই যারা চান, এইরকম যারা রক্ত গঙ্গা বইয়ে দিতে চান, তারা তো পাঁঠা বলি ভাববেনি, তাদের বলির রক্ত প্রয়োজন। ফলে রক্ত পিপাসুরা তারা বিভিন্নভাবে রক্ত চাইবেন। এখন এটাই দেখতে হবে এই রক্ত পিপাসু কারা, আর মানুষজন যারা এই রক্ত পিপাসু তাদের বিরুদ্ধে ভোট দেবেন। নারদা স্টিং ভিডিওই হোক আর এই ভিডিওই হোক, দেখুন ভিডিওই লড়াই চলছে, কিন্তু আসলে মানুষ কি চাইছে? মানুষ চাইছে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই, মানুষ চাইছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বিরুদ্ধে লড়াই, মানুষ চাইছে সাম্প্রদায়িক উস্কানি যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই। ফলে মানুষের লড়াই খুব পরিষ্কার, যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে মানুষের লড়াই, যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে মানুষের লড়াই, যারা সম্প্রীতি বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে লড়াই। এখন মানুষ চাইছেন যারা সম্প্রীতি, সামাজিকভাবে সাম্প্রদায়িকভাবে যারা সম্প্রীতি রক্ষা করতে পারবেন, শান্তি রক্ষা করতে পারবেন, তাদের পক্ষে মানুষ ভোট দেবে। আর যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন তাদের পক্ষে মানুষ ভোট দেবেন, দুর্নীতিবাজদের পক্ষে না। যারা স্যান্ডো গেঞ্জি গায়ে টাকা নিচ্ছেন হাত পেতে, এই দুর্নীতিগ্রস্ত মানুষদের বিরুদ্ধে এবারের মানুষ, ওরা পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেওয়ার জন্য রেডি হয়ে আছে। একজন আপনাদের মনে থাকবে যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খেতে হয় বলেছিলেন। আপনাকে গরু বাদ দেওয়ার কি ভাবছেন সেটা একবার ভেবে দেখবেন। এই মন্তব্য কার? যে গরু দুধ দেয় সেই গরু লাথি খেতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে দুধ দেওয়া গরুটা কে বা কারা, কাকে মিন করতে চেয়েছিলেন সেটা ভাবলেই বুঝতে পারবেন যে আপনি গরু না ছাগল নাকি অন্য কেউ। মুসলমানরা কি বুদ্ধিহীন? দেখুন যে এইভাবে এই যে মুসলিমদের যেভাবে ভোট ব্যাংক হিসেবে ইউজ করার চেষ্টা করা হচ্ছে, যে মুসলিম ভোট নিতে হবে, তাই কেউ
দল তৈরি করছেন, কেউ বা ভিডিও ছাড়ছেন, কেউ সেই ভিডিও দেখিয়ে মার্কেটিং করছেন, সেই ভিডিও দেখিয়ে সাংবাদিক সম্মেলন করছেন। আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের ভোট ব্যাংক হিসেবে দেখবো। আচ্ছা বলুন তো, এই এত বছরের শাসনকালে 2011 সাল থেকে 2026 সাল মুসলিমদের শিক্ষা খাতে কত টাকা ব্যয় করেছেন? কতজন মুসলিম ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন? কতজনকে চাকরি দিয়েছেন? আচ্ছা কতজনকে, আপনি ছেড়ে দিন কেন্দ্রের কথা, রাজ্যের সরকার, আপনি রাজ্য চালাচ্ছেন, রাজ্যের সরকারে আপনারা কতজনকে এখনো পর্যন্ত চাকরি দিতে পেরেছেন? গ্রুপ ই, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি পদে। আপনি এক কাজ করুন না, একটা শ্বেতপত্র প্রকাশ করুন, গ্রুপ এ পদে কতজনকে চাকরি দিয়েছেন, গ্রুপ বি পদে কত মুসলিম ছেলে মেয়েকে চাকরি দিয়েছেন, গ্রুপ সি পদে কতজনকে চাকরি দিয়েছেন, গ্রুপ ডি পদে কতজনকে চাকরি দিয়েছেন। এই সময়কালে কতজন মুসলিম ছেলে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরেছে? আচ্ছা মুসলিমদের ওবিসি নিয়ে আপনি কি ঘটিয়েছেন? যে ওবিসি সার্টিফিকেটের বলে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছিল, তারা সরকারি বিভিন্ন পদে চাকরি পাচ্ছিল, আজকে তারা কর্মহীন। আপনি এমন দক্ষতার সঙ্গে ডিপার্টমেন্ট চালালেন, ওবিসি সার্টিফিকেটটাই বাতিল হয়ে গেল। বলবেন আদালত বাতিল করেছে। আপনি তো এই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনার এই প্রশাসনিক সিদ্ধান্ত কেন আদালত বাতিল করতে বাধ্য হলো? তাহলে আপনার প্রশাসনিক অদক্ষতা দায়ভার কেন মুসলিমরা বইবে? কেন এত ছেলে মেয়ে? নাকি আপনি চান না? ওবিসি নিয়ে আপনার অবস্থান কি? ওয়াকআপ সম্পত্তি কেন্দ্রের আইন, কিন্তু ওয়াকআপ নিয়ে বললেন কি যে এখানে আন্দোলন চলবে না, আন্দোলন করতে দিল্লি যাও। এখন মানুষ বলছে ভোট চাইতে দিল্লি যাও। মানুষ যাদের মসজিদ কবরস্থান চলে যাবে বলে তারা আতঙ্কিত, তারা স্বাভাবিকভাবেই যেখানে তার বাপের কবর আছে, যেখানে সে যে মসজিদে নামাজ পড়তে যায়, সেই মসজিদ যে পাড়ায় আছে, যে গ্রামে আছে, সেখানে আন্দোলন করবে না তো কোথায় করবে? বা সেই মহল্লায় করবে না তো? তার তো মসজিদ বাঁচাতে হবে। কি দিল্লিতে গিয়ে তার মসজিদ বাঁচবে যদি কাল মসজিদ দখল করতে আসে? ফলে খুব স্বাভাবিকভাবেই তখন আপনি বলেছিলেন ভোট চাইতে হলে, ওয়াকআপ আন্দোলন করতে গেলে তুমি দিল্লি যাও। এখন বলছে ভোট চাইতে হলে এখানে ভোট চাইছেন কেন? দিল্লি থেকে ভোট চাই আসুন। ফলে খুব স্বাভাবিকভাবেই মানুষ এটা বুঝতে পেরেছেন। মানুষ বুঝতে পেরেছেন যে বেসিক্যালি ওয়াকআপের প্রশ্নে তারা প্রতারিত হয়েছেন। জাস্ট এই ভাগ্যিস ওয়েবসাইটের ভ্যালিডিটি পিরিয়ডটা বাড়ালো, নাহলে আপনি প্রথমে বললেন কাউকে আপলোড করার দরকার নেই, তারপরে ওয়াকআপ সম্পদ আপলোড করবে মাত্র কয়েকদিন পূর্বে বললেন। কেন বললেন? যেহেতু ওয়াকআপ সম্পদগুলো সব বেহাত হয়ে যায়, সেই জন্য স্ট্র্যাটেজি করে চুপচাপ বসেছিলেন। ভাগ্যিস এটা এক্সটেন্ড করলো, নাহলে তো মানে বেশিরভাগ সম্পদই সব বেহাত হয়ে যেত। আপনি যেখানে সরকার চাইছে, যেখানে একটা পক্ষ চাইছে যে এই ওয়াকআপ সম্পদগুলো কুক্ষিগত হোক, আপনি তার বিরুদ্ধে গর্জে ওঠার বদলে যারা আন্দোলন করছে, যারা গর্জে উঠছিল তাদের বিরুদ্ধে কেস দিলেন, তাদেরকে বললেন দিল্লি যাও, আর এখন বলছেন আমাকে ভোট দাও। আপনি এসআইআর এর বিরুদ্ধে, আপনি বললেন যে আমি বেঁচে থাকা অবস্থায় এসআইআর করতে দেব না, আর আজকে এসআইআর হয়ে গেলে এত মানুষের নাম বাতিল হয়ে গেল। এসআইআর এনুমারেশন ফর্ম আপনি নিজেই ফিল আপ করে আগে সাবমিট করে নিজের নামটা এনশিওর করে নিলেন। তাহলে আপনার বেঁচে থাকা অবস্থায় যে এসআইআর হচ্ছিল না, সেই এসআইআর এনুমারেশন ফর্ম সবার আগে ফাইল করলেন। তারপরে যখন এসআইআর হলো, এত লোকের নাম বাদ চলে যাচ্ছে এরকম একটা আওয়াজ, উনি বললেন আমি সুপ্রিম কোর্টে যাব। উনি গেলেন সুপ্রিম কোর্ট, গলায় কালো একটা চাদর জড়ালেন, দিয়ে বলে এলেন, বাইরে বেরিয়ে এসে বললেন জয়লাভ করে গেছে। ওনার জয়লাভের পরেই 27 লক্ষ লোকের নাম বাতিল, মুর্শিদাবাদের 4.5 লক্ষ লোকের নাম বাতিল। তাহলে ওনার জয়লাভ মানে হচ্ছে মুর্শিদাবাদের 4.5 লক্ষ লোকের নাম বাতিল, 27 লক্ষ লোকের নাম বাতিল। তাহলে এই জয়লাভ মানে উনি এই জয়লাভ চেয়েছিলেন। তারপরে উনি যখন এত নাম বাতিল হয়ে গেল এসআইআর পর্বে, তখন উনি বললেন যে এই ভোট পিছিয়ে দেওয়া হোক, যতক্ষণ পর্যন্ত এদের নাম অ্যাডজুডিকেট হচ্ছে ট্রাইব্যুনালে। একদম সত্য কথা, একদম রিয়েল কথা। দিয়ে ভোট পিছিয়ে দেওয়া হোক বলে সবার আগে নমিনেশনটা আপনি ফাইল করে চলে এলেন। আপনি তো অবস্থান নিতে পারতেন যে যতক্ষণ পর্যন্ত না শেষ ভোটারটার নাম
এনশিওর হচ্ছে, বৈধ ভোটারের নাম এনশিওর হচ্ছে ভোটার লিস্টে, আমি এই ভোটে লড়বো না, আপনি বলতে পারতেন। মানুষজন দেখতো যে আপনি দেখুন, আপনি ক্ষমতা লিপ্সু না, আপনি ক্ষমতাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, মানুষ আপনার নামে জয়ধ্বনি দিত। আপনি তার বদলে নমিনেশন দাখিল করে এসে আপনি বলছেন আমাকে ভোট দাও, আমাকে জেতাও, আমি আবার ক্ষমতায় বসবো, আর এইটা মেন হয়ে লোকের নাম ভোটার লিস্ট থেকে আউট। বলতে পারতেন যে যতক্ষণ পর্যন্ত না এক লাস্ট ভোটারটার নাম, যে বৈধ ভোটার তার নাম যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি এই ভোটে লড়বো না, এটা আমার প্রোটেস্ট। গিয়ে এসে ধর্মতলায় বসতেন, সবাই মিলে এসে পাশে আপনার পাশে বসতেন, করুন দেখি, এখন নমিনেশন উইথড্র করার দিয়ে সবাই মিলে গিয়ে পাশে বসবো, চলুন আপনি আর আমি পাশাপাশি বসবো, আপনার সাথে আমার হাজার সমালোচনা আছে। বলুন যে শেষ ভোটার পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নাম উঠবে বৈধ ভোটার ততক্ষণ পর্যন্ত এই ভোট হবে না, আমি আমার নমিনেশন উইথড্র করলাম, আমি এই ভোটে লড়বো না যতক্ষণ পর্যন্ত না, আর আপনি লিড করুন, চলুন দেখি। তা করবেন না, আপনাদের ক্ষমতা প্রয়োজন। আপনি ক্ষমতার জন্য এই মানুষগুলোকে বলিকা বাঁকড়া করলেন। প্রথমে বললেন এসআইআর হবে না, তারপরে এসআইআর হলো, এত লোকের নাম বাতিল হয়ে যাওয়ার পরে আপনি বললেন আমি জয়লাভ করে গেছি, তারপরে এখন বলছেন ভোট পেছাও। প্রোটেস্ট করুন, চলুন দেখি। লড়াই আমাদের লড়তে হচ্ছে, যাদের নাম বাতিল হয়ে গেছে তাদের লড়াই আমাদের লড়তে হচ্ছে। আপনি তো নেই, আপনি ভোটের লড়াই লড়ছেন, ভোটারের নাম ফেরত দেওয়ার লড়াই লড়ছেন না, সেই লড়াই আমাদের লড়তে হচ্ছে। দুর্ভাগ্য এখানে। সব তদন্ত হোক, যত যা আছে, চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, যত চুরি আছে সব তদন্ত হোক। ইভেন যারা এই ধরনের কথাবার্তা বলছেন তাদের প্রত্যেককে বলছি যে যদি এই রাজ্যে সঠিক তদন্ত হতো না, এবং এই রাজ্যে যদি দুর্নীতিকে হাতিয়ার না করতো শাসক দল, তাহলে তারা ক্ষমতায়ও থাকতো না, আর সঠিক তদন্ত হলে বুঝতে পারছেন যে আসলে কারা কারা দুর্নীতি করেছে, এই দুর্নীতির বেড়াজালে কারা কারা নিজেদের জড়িয়ে রেখেছে।